প্রিয় দর্শক, মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে। দর্শক, অনেক গুরুত্বপূর্ণ খবর আছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে তুরস্ক গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে এবং তাকে অর্থাৎ নেতানিয়াহুকে গ্রেপ্তারের জন্য ইন্টারপোলের সাহায্য চেয়েছে। এখন ইন্টারপোল এই ব্যাপারে তুরস্ককে কি সাহায্য করে সেটা দেখার ব্যাপার। কেন ইসরায়েলের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তুরস্ক এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করলো? এরপরে ইসরায়েল তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়িপ এরদোগানকে ইহুদি বিরোধী ডিকটেটর বলে অভিহিত করেছে। ইসরায়েলি বা এরদোগানকে এখন হঠাৎ করে ডিকটেটর বলছে কেন? এদিকে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা সতর্ক করেছে যে তুরস্ক উন্নত মানের অফেন্সিভ এবং ডিফেন্সিভ সামরিক সরঞ্জামাদি এগুলো পাঠাচ্ছে সিরিয়ায়। এই সতর্কবার্তার আগে পরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মন্ত্রিসভার সদস্যদের সাথে জরুরি বৈঠক করেছে। এদিকে অন্য মাধ্যম থেকে খবর পাওয়া যাচ্ছে তুরস্কের সামরিক বাহিনী সিরিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলে অন্তত 200 থেকে 250টি আর্মার্ড ভেহিকেল অর্থাৎ সাজোয়া যান এবং অন্তত 20টি ট্যাঙ্ক মোতায়েন করেছে। এই রকম একটা প্রেক্ষাপটে মনে হচ্ছে বা প্রশ্ন আসছে, তাহলে কি ইসরায়েল এবং তুরস্কের মধ্যে সংঘাত কি আসন্ন? এরই সাপোর্টে ভিন্ন একটি খবর আছে। এদিকে মার্কিন গোয়েন্দা সংস্থা FBI বলেছে ইরানের উপর যদি আমেরিকা নতুন করে হামলা চালায় তাহলে ইরান আমেরিকার ক্যালিফোর্নিয়া স্টেটে ড্রোন হামলা চালাতে পারে এবং এই হামলার কাজে ক্যালিফোর্নিয়ার উপকূলে অজ্ঞাত নৌযানকে লঞ্চ প্যাড হিসেবে ব্যবহার করবে। ইরানের পক্ষ থেকে আরেকটি চমৎকার খবর আছে, সেটি হচ্ছে মার্কিন সরকার যদি ইরান বিরোধী চরম নিষেধাজ্ঞার দিকে যায় এবং এই নিষেধাজ্ঞা যদি কোনো দেশ বাস্তবায়ন করার উদ্যোগ নেয় তাহলে সেই দেশের জাহাজ হরমুজ প্রণালীতে নিষিদ্ধ হবে, সেই দেশের জাহাজ হরমুজ প্রণালী দিয়ে চলাচল করতে পারবে না। ইরানের পক্ষ থেকে পরিষ্কার ঘোষণা দেওয়া হয়েছে। সুপ্রিয় দর্শক, এই যে বিষয়গুলো বললাম, এই বিষয়গুলো এবং আরো প্রাসঙ্গিক কিছু বিষয় নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত কথা বলার চেষ্টা করব। আশা করি আপনারা সবাই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন বিস্তারিত আলোচনা করি। একেবারে ছোট ছোট কাটা করে মূল আলোচনাগুলো করব, ভিডিও খুব লম্বা করব না আশা করি। প্রথম আলোচনা হচ্ছে তুরস্কের পক্ষ থেকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এই পরোয়ানা জারি করেছে ইস্তাম্বুলের একটি আদালত। কারণ হচ্ছে গত মে মাসে ফ্লোটিলা সুমুদ গাজার উদ্দেশ্যে রওনা হয়েছিল, আপনাদের নিশ্চয়ই মনে আছে। সেই ফ্লোটিলায় হামলা চালিয়েছিল ইসরায়েলের সামরিক বাহিনী, বিশেষ করে নৌবাহিনী, এবং সেখানে ব্যাপক অত্যাচার নিপীড়ন করেছিল। 1-2 মারা গিয়েছিল হয়তো, যদি মারা নাও যায় তাহলেও প্রচন্ড রকমের নির্যাতনের শিকার হয়েছিল ওই ফ্লোটিলায় অংশ নেওয়া বিভিন্ন দেশের লোকজন। এমনকি নারীদেরকে ধর্ষণ পর্যন্ত করা হয়েছিল বলে অভিযোগ উঠেছিল। এই প্রেক্ষাপটে তুরস্কের আদালতে মামলা করা হয় এবং সেই মামলার একটা গুরুত্বপূর্ণ আইনি পর্যায়ে এসেছে। এই পর্যায়ে নেতানিয়াহু এবং আরো বেশ কিছু মানুষের বিরুদ্ধে, মোট সম্ভবত 36 জন এই মামলার আসামি, তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এবং এই পরোয়ানা যাতে কার্যকর করা যায় সেই জন্য ইন্টারপোলের সাহায্য চাওয়া হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে ইন্টারপোল সাহায্য করতে পারবে কিনা। ইন্টারপোল তথ্য দিয়ে সাহায্য করতে পারে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে ধর্ম, বর্ণ, বিদ্বেষ, রাজনৈতিক নেতা এইরকম প্রেক্ষাপটে সম্ভবত তারা এই রকমের আহ্বানে সাড়া দেয় না বা দেবে না। আর সবচেয়ে বড় কথা, আন্তর্জাতিক অঙ্গনে এখনো যেহেতু ইসরায়েল এবং আমেরিকার প্রভাব রয়েছে, সেক্ষেত্রে ইন্টারপোল কতদূর সাড়া দেবে সেটা দেখার ব্যাপার। ইন্টারপোল অবশ্যই পশ্চিমা প্রভাবিত একটি পুলিশ সংস্থা। ইন্টারপোলের রেড নোটিশ জারি করার পর তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়িপ এরদোগানকে ইসরায়েলি সরকার ইহুদি বিরোধী ডিকটেটর বা স্বৈর শাসক হিসেবে মন্তব্য করেছে।
বাস্তব কথা হচ্ছে এই মুহূর্তে ইসরায়েল এবং তুরস্কের ভেতরে খানিকটা টানাপোড়েন সৃষ্টি হয়েছে। বিশেষ করে গত 3-4 দিন আগে সিরিয়ায় যে তুর্কি অবস্থানে হামলা চালিয়েছে ইসরায়েল, সেই হামলার পর এই টানাপোড়েনটা তৈরি হয়েছে। আমরা সবাই জানি এর আগে তুরস্কের সাথে ইসরায়েলের এবং ইসরায়েলের সাথে তুরস্কের যথেষ্টই ভালো সম্পর্ক ছিল, বাণিজ্যিক কূটনৈতিক বিভিন্ন রকমের সম্পর্ক ছিল। এমনকি ইসরায়েলের প্রেসিডেন্ট তুর্কি পার্লামেন্টে বক্তব্য পর্যন্ত দিয়েছে এই এরদোগানের আমলেই। তারপরেও মাঝে মাঝেই দুই দেশের সম্পর্ক খারাপ হয়ে যায় এবং এই সম্পর্ক খারাপ করার ক্ষেত্রে সবচেয়ে নেতিবাচক ভূমিকা পালন করেছে নেতানিয়াহু, যার কারণে তুরস্ক হয়তো আজকে আত্মসম্মান বাঁচানোর জন্য এইরকম একটা পর্যায়ে যেতে বাধ্য হচ্ছে। বিশেষ করে সিরিয়ায় তারা তুরস্ক যে বিমান ঘাঁটি পুনর্নির্মাণের কাজ করছিল, সেই জায়গায় ইসরায়েল হামলা চালিয়েছে। ওটা তুরস্কের সার্বভৌমত্বের উপরেই হামলা চালানোর মতো। সেই জায়গায় এখনো তুরস্ক সামরিকভাবে কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে কোনো জবাব দেয়নি। বাট দুই দেশের পক্ষে অর্থাৎ ইসরায়েল এবং তুরস্কের ভেতরে, দুই দেশের ভেতরে বা দুই পক্ষের ভেতরে একটা চরম উত্তেজনা কাজ করছে এবং ক্রমেই এই উত্তেজনা বেড়ে চলেছে। এইরকম একটা প্রেক্ষাপটে তুরস্ক এবং ইসরায়েলের ভেতরে যে টানাপোড়েন সৃষ্টি হয়েছে, এই অবস্থায় এক পক্ষ আর এক পক্ষকে নানা ধরনের বক্তব্য দিচ্ছে, ঘায়েল করছে, কথা বলছে, ইত্যাদি ইত্যাদি। তবে এরই মধ্যে মনে হচ্ছে যে উত্তেজনাটা বেশ মারাত্মক আকার ধারণ করেছে। তার কারণ হচ্ছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থাগুলো সতর্ক করে বলছে যে তুরস্ক সিরিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলে অর্থাৎ সেই প্রায় গোলান, কুন্নেত্রা, দারা এই সমস্ত এলাকায় অর্থাৎ দামেস্ক ছাড়িয়ে সামনে, রাজধানী দামেস্ক ছাড়িয়ে আরও সামনে গেলে ইসরায়েলি সীমান্তের দিকে বলা যায় যে সাজোয়া যান, আর্মার্ড ভেহিকেল এবং ট্যাঙ্ক মোতায়েন করেছে। বলা হচ্ছে 200 থেকে 250 আর্মার্ড ভেহিকেল এবং অন্তত 20টি ট্যাঙ্ক মোতায়েন করেছে। ইসরায়েলি গোয়েন্দা সংস্থার দাবি এটা। আরও বিভিন্ন খবর থেকে, বিশেষ করে ইসরায়েলি গণমাধ্যম থেকে বলা হচ্ছে যে তেল আবিব নেটো জোটের আর্টিকেল 5টা বিশেষভাবে বিশ্লেষণ করে দেখছে। এর মূল কারণ হচ্ছে যে সাম্প্রতিক যে উত্তেজনা বা যে টানাপোড়েন সৃষ্টি হয়েছে, এই টানাপোড়েন থেকে যদি সামরিক সংঘাতের দিকে যায় তাহলে কি পরিস্থিতি দাঁড়াবে। কারণ তুরস্ক হচ্ছে নেটো জোটের সদস্য। এখন নেটো জোটের সদস্য দেশের উপর হামলা চালালে তাহলে তো নেটো জোট আসতে বাধ্য, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করবে। কিন্তু সেই প্রেক্ষাপটটা কীরকম হবে? এবং নেটো জোটের অন্য সদস্যদের সবার সাথে তো ইসরায়েলের সম্পর্ক খুব ভালো। এটা তো বেসিক্যালি পশ্চিমা জোট। তো যাতে নেটো জোট বিব্রত না হয় সেই জন্য ইসরায়েল বুদ্ধি করছে যে তুরস্ক যখন সিরিয়ায় অবস্থান করছে বা সাইপ্রাসে অর্থাৎ তুরস্কের ভূখণ্ডের বাইরে যখন অবস্থান করছে, তখন ওটা রাষ্ট্র হিসেবে তুরস্কের উপরে হামলা না, সেইভাবেই গণ্য করা হবে। এবং হয় সিরিয়ায় অথবা উত্তর সাইপ্রাসে তুর্কি অবস্থানে বড় রকমের হামলা করতে পারে ইসরায়েল। এটা ইসরায়েলের হায়ুম পত্রিকার খবর। তা ব্যাপারটা যদি তাই হয় তাহলে দুই পক্ষের ভেতরে একটা বড় রকমের সামরিক সংঘাতের আশঙ্কা আছে। গতকালকে কিন্তু আমরা খবর দিয়েছিলাম যে ভূমধ্যসাগরের এমন কিছু এলাকায় তুরস্কের যুদ্ধ জাহাজের আনাগোনা, ঘোরাঘুরি বা অবস্থান করতে দেখা যাচ্ছে, যেখানে তুরস্ক কখনোই সাধারণত যুদ্ধ জাহাজ পাঠাতো না। সেই জায়গায় যুদ্ধ জাহাজ দেখা যাচ্ছে এবং এমন খবরও বেরিয়েছে যে ইসরায়েল এবং তুরস্কের যুদ্ধ জাহাজ মুখোমুখি অবস্থানে চলে যাচ্ছে কোথাও কোথাও। তার মানে একটা সামরিক সংঘাতের আশঙ্কা আছে। এবং ইসরায়েল সিরিয়ায় যে তুর্কি অবস্থানে হামলা চালিয়েছে, ওটা তো জেনে শুনে হামলা চালিয়েছে এবং সেটা একেবারে তুরস্কের সীমান্তের কাছে। এগুলো জেনে শুনেই করেছে এবং এটা মোটেই ইসরায়েল কুণ্ঠাবোধ করবে না তুরস্কের উপরে হামলা চালানোর ব্যাপারে। এগুলো তুরস্ককে অনেক আগেই হুঁশ হওয়া দরকার ছিল, আগেই তার খেয়াল করা দরকার ছিল। যাই হোক, এখন পরিস্থিতি এইরকম। এই অবস্থায় তুরস্ক কী করবে এবং ইসরায়েল কী করবে, আমার ব্যক্তিগত বিশ্লেষণ হচ্ছে তারা দুই পক্ষই ভেতরে ভেতরে পুনর্মূল্যায়ন করছে, আলাপ আলোচনা করছে এবং সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছে। তাতে যা ভাবভঙ্গি মনে হয় দুই পক্ষের ভেতরে ছোটোখাটো হলেও একটা সংঘর্ষ হতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমি ইরান প্রসঙ্গে একটু আসি। আপনারা সবাই জানেন আমরা গত 2 দিন ধরে আলোচনা করে আসছি
যে আমেরিকা ইরানের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা করছে, এবং ডোনাল্ড ট্রাম্প তো বলেছেন যে ইকোনমিক ডুমসডে ঘটাবে, অর্থাৎ ইরানকে একদম মানে নিষেধাজ্ঞার কিয়ামত বইয়ে দেবে, প্রচন্ড রকমের নিষেধাজ্ঞা দেবে। ইরান কি করবে? ইরান একদম সোজা করে বলে দিয়েছে আজকে, আমেরিকা যদি ইরানের উপরে এই রকমের কঠোর নিষেধাজ্ঞা দেয়, আমরা দুপুর ভিডিওতে বলেছিলাম 3টা অপশন আছে ইরানের হাতে, আর এখন ইরান নতুন করে আরেকটা কথা বলেছে, সেটা হচ্ছে যদি আমেরিকা ইরানের উপরে কঠোর নিষেধাজ্ঞা দেয় আর বিশ্বের কোনো দেশ যদি সেই নিষেধাজ্ঞা ইরানের বিরুদ্ধে বাস্তবায়ন করতে যায়, তাহলে সেই দেশের জাহাজ হরমুজ প্রণালী দিয়ে চলাচল করতে দেওয়া হবে না, নিষিদ্ধ ঘোষিত হবে। হরমুজ প্রণালী দিয়ে শুধুমাত্র তেলের জাহাজ কিন্তু চলে না, তেলের জাহাজ এর পাশাপাশি বিভিন্ন ধরনের ইলেকট্রনিক পণ্য, তারপরে গাড়ি, সার, সিমেন্ট, মেটাল, বহু বহু পণ্য, গ্যাস, বহু পণ্য কারো না কারোর এই হরমুজ প্রণালীতে আসা লাগবে। বহু কোটি ডলারের বাণিজ্য প্রতিদিন হয় এই হরমুজ প্রণালী দিয়ে। অতএব কারো না কারো জাহাজ আসতে হবে, বাট যে দেশ ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা কার্যকর করার উদ্যোগ নেবে সেই দেশের জাহাজ হরমুজ প্রণালী দিয়ে চলতে দেবে না ইরান, এটা পরিষ্কার ঘোষণা। ফলে ইরানের হাতে যে 3টি অপশন ছিল মার্কিন নিষেধাজ্ঞা মোকাবেলার, সেই 3টি অপশনের সাথে আর একটা নতুন অপশন যোগ হলো। এছাড়া চীন এবং রাশিয়া বেশ শক্ত অবস্থান নিয়েছে, কোনো মতেই ইরানের বিরুদ্ধে আমেরিকার এই শক্ত নিষেধাজ্ঞা বাস্তবায়নের সুযোগ দেবে না, তারা সহযোগিতা করবে না। কারণ এই চীন এবং রাশিয়া তারা নিজেরাও প্রায় মাঝে মাঝেই নিষেধাজ্ঞার কবলে পড়ে, আর রাশিয়া তো সেই ইউক্রেন যুদ্ধ শুরুর থেকেই নিষেধাজ্ঞার কবল আছে। এই দুটি দেশ এখন বুঝতে শিখেছে যে ইরানের উপরে নিষেধাজ্ঞা দেওয়ার সুযোগ করে দেওয়া মানেই হচ্ছে তাদের বিরুদ্ধেও আমেরিকা মাঝে মাঝে নিষেধাজ্ঞা দেবে। তারা কি করবে? এই জন্য একেবারে শুরুতেই হয়তো চীন এবং রাশিয়া আমেরিকার বিরুদ্ধে শক্ত অবস্থানে যাবে যে আমরা এই নিষেধাজ্ঞার ভেতরে নেই। এপাশে মার্কিন ফেডারেল ইনভেস্টিগেশন, যেটা অর্থাৎ মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা একটা, FBI, তারা বলছে যে যদি আমেরিকা ইরানের উপর নতুন করে হামলা চালায় তাহলে ইরান হয়তো আমেরিকার ক্যালিফোর্নিয়া স্টেটের হামলা চালাতে পারে, ড্রোন হামলা। এবং সেই ড্রোন হামলাটা হবে কিভাবে? সেই ড্রোন হামলাটা হবে আনআইডেন্টিফাইড, অশনাক্তকরণ যুদ্ধযান বা জলযান বা নৌযান, তাকে লঞ্চ প্যাড হিসেবে ব্যবহার করে ক্যালিফোর্নিয়ায় ড্রোন হামলা চালাতে পারে ইরান। এই কথা বলছে আমেরিকার FBI। এই কথার মানে কি? এই কথার মানে হচ্ছে মার্কিন প্রশাসন, মার্কিন গোয়েন্দারা ইরানকে ভয় পাচ্ছে যে এই যুদ্ধ শুধুমাত্র, নতুন করে যদি যুদ্ধ শুরু হয় তাহলে সেই যুদ্ধ শুধুমাত্র ইরানের ভূখণ্ডে বা মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না, সেই যুদ্ধ ইউরোপে তো ছড়িয়ে যাবে, এমনকি আমেরিকার মাটিতে চলে যেতে পারে। এটাই ভয় পাচ্ছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। এখানে আমি একটা প্রশ্ন রেখে আজকের আলোচনা শেষ করতে চাই, সেটি হচ্ছে আসলে কি আমেরিকা যদি ইরানের উপর হামলা চালায় তাহলে ইরান আমেরিকার ভেতরে এইরকম ড্রোন। আসসালামু আলাইকুম। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু জরুরি বৈঠকে বসেছে। টপিক তুরস্ক। তুরস্কে আক্রমণ করার ব্যাপারে সুযোগ খুঁজছে ইসরায়েল। ইসরায়েল জানে তুরস্ক ন্যাটোর সদস্য। তুরস্ককে আক্রমণ করা মানে ন্যাটোকে আক্রমণ করা। তুরস্ককে আক্রমণ করা মানে আর্টিকেল 5 অ্যাক্টিভ হয়ে যাবে, মানে ন্যাটোর সবগুলো দেশ তুরস্কের পক্ষে জড়ো হয়ে যাবে এবং ইসরায়েলের মাথায় বিশাল বিপদ চেপে বসবে। আইন অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্র তখন ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়াতে বাধ্য। সে কারণে ন্যাটোর এই আর্টিকেল 5কে পাশ কাটিয়ে কিভাবে তুরস্কে আক্রমণ করা যায় সেই বিষয়ে চিন্তা ভাবনা করছে ইসরায়েল, এবং তারা দুটি পথ পেয়েছে। সেই দুটি পথে তারা তুরস্ককে অ্যাটাক করতে চায়। কোনো কারণ আছে? কোনো কারণ নেই, কারণ শুধু অক্টোবরের নির্বাচন। তবে তুরস্ক ইসরায়েলের খেলনার পুতুল নয়।
ইসরায়েলের নির্বাচনে জয়লাভ করার জন্য তুর্কি সৈন্যদের রক্ত ঝরবে, আর ইসরায়েলি সৈন্যরা এই পৃথিবীর বুকে এত স্বাধীনভাবে চলবে, সেরকম কোনো খেলা হবে না। প্রেসিডেন্ট এরদোয়ান আগাম চাল দিয়েছে। এরদোয়ানকে কোথাও কেউ দেখছে না, এরদোয়ানের কোনো বাক্য নেই, মিডিয়াতে কোথাও এরদোয়ান নেই। কেন? কারণ প্রেসিডেন্ট এরদোয়ান এখন সামার ভেকেশনে আছেন, পরিবারের সাথে সময় কাটাচ্ছেন। তবে এরদোয়ান কি কিছু জানছেন না? অবশ্যই জানছেন। এরদোয়ান কি কিছু করছেন না? অবশ্যই করছেন। কি করতে চাইছে ইসরায়েল আর কি করতে পারে তুরস্ক, অলরেডি একটা দাবার চাল দিয়ে দিয়েছে। সেই বিষয়ে বিস্তারিত জানাবো আজকের লাইভে। সেই সাথে তুরস্ক ইসরায়েল সম্পর্কে আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন। কিন্তু কেউ যদি বেয়াদবিমূলক খোঁচামূলক কমেন্ট করেন, তাকে আস্তে করে আমরা লাইভ থেকে বের করে দেব। আমাদের দর্শকদের সাথে সাথে এমন কিছু মানুষ যুক্ত হয় সম্ভবত ভারত থেকে, তারা মনে প্রাণে চায় কেউ একজন তুরস্ককে আক্রমণ করুক, তুরস্কের রাজধানী ইস্তাম্বুল আঙ্কারাকে ধ্বংস করে দেখ। আমরা কখনো কোনো মুসলিম দেশের অথবা কোনো দেশের উপর এই ধরনের আগ্রাসন চাই না, কিন্তু প্রতিহিংসা পরায়ণ কিছু মানুষ সহ্য করতে পারে না তুরস্কের উন্নতি। যেন তুরস্ক কেন অক্ষত আছে এটাই তাদের ভালো লাগছে না। তুরস্ক নিজেকে যুদ্ধ থেকে অক্ষত রেখেছে এবং তার মিত্রদেরকেও অক্ষত রাখার সাধ্যমতো চেষ্টা করেছে। সে যাই হোক, প্রতিহিংসার বাংলা একটা কথা আছে, শকুনের দোয়ায় গরু মরে না। আমরা লাইভ শুরু করার আগে তাদেরকে একটু হুঁশিয়ারি দিলাম যে আপনার সিনসিয়ার কোনো কোশ্চেন থাকলে আই উইল রেসপন্স, বাট উল্টাপাল্টা গালিগালাজ করবেন না। প্রিয় দর্শক, যেটি বলছিলাম যে আজকে জরুরি বৈঠকে বসেছে নেতানিয়াহু, এবং নেতানিয়াহুর আলোচনার মূল টপিক তুরস্ক। ইসরায়েল পরিকল্পনা করছে এবার সত্যি সত্যি তুরস্কে একটা আক্রমণ করবে, এবং সে আক্রমণ তুরস্কের মূল ভূখণ্ডে করবে না, কারণ তুরস্কের মূল ভূখণ্ডে আক্রমণ করা মাত্রই আর্টিকেল 5 চালু হয়ে যাবে। সুতরাং ইসরায়েল চিন্তা করছে তারা আক্রমণ করবে সাইপ্রাসে অথবা সিরিয়াতে, তুরস্কের যেখানে যেখানে সৈন্য আছে। কিছুক্ষণ আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয় থেকে একটা বিবৃতি দেয়া হয়েছে। সেই বিবৃতিতে নেতানিয়াহুর অফিস দাবি করছে এরদোয়ান একজন ইহুদি বিদ্বেষী স্বৈরশাসক। এরদোয়ান ইজ অ্যান অ্যান্টিসেমিটিক ডিক্টেটর। তিনি কি করেছেন? কুর্দিশদের উপর হত্যাযজ্ঞ চালিয়েছেন। ইহুদিদের উপর কি কোনো হত্যাযজ্ঞ চালিয়েছে? না না, সেটার কোনো তথ্য নাই। হত্যাযজ্ঞ চালিয়েছে কুর্দিশদের উপর। তা বেটা কুর্দিশরা কি ইহুদি? না, সেটাও না। আচ্ছা, তারপরে এরদোয়ানের কি বিরুদ্ধে অভিযোগ? হামাসের সন্ত্রাসীদের আশ্রয় দিয়েছেন। আর কি অভিযোগ? এরদোয়ান সাইপ্রাসের অর্ধেক অংশ দখল করে রেখেছেন। আর কি অভিযোগ? এরদোয়ান তার দেশের বিরোধী সাংবাদিক ও রাজনীতিবিদদের অনেককে কারাগারে বন্দী করে রেখেছেন। এবং আরো অভিযোগ, তিনি এখন সিরিয়ায় ইসরায়েলের বিরুদ্ধে তার আগ্রাসন বাড়াতে চান। কোথায় বাড়াতে চায়? সিরিয়ায়। তা সিরিয়া কি ইসরায়েলের বাপের সম্পত্তি? তুরস্ক সিরিয়ায় কি করবে তাতে ইসরায়েলের মাথা ব্যথা কেন? এখানেও থামেনি। এখন নেতানিয়াহুর অফিস বলছে ইসরায়েল তা সহ্য করবে না। মধ্যপ্রাচ্যের একমাত্র সত্যিকারের গণতন্ত্র ইসরায়েলে আছে, এবং ইসরায়েলের নেতা এবং সেনারা এরদোয়ানের কারণে ভয় পাবে না, এরদোয়ানের কোনো প্রচেষ্টা কাজে দিবে না। বাংলা ভাষায় একটা কথা আছে, ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাই না। তুরস্ক কি করছে না করছে তাতে এতটাই আতঙ্কগ্রস্ত ইসরায়েল। ইসরায়েল আগ বাড়িয়ে বলছে তুরস্কের কোনো কর্মকাণ্ড ইসরায়েলকে ভয় দেখাতে পারবে না। ভয় না দেখলে ইসরায়েল চুপ থাকুক। ইসরায়েলের কেন এত কথা? প্রিয় দর্শক, যেটি বলছিলাম যে তুরস্ক আজকে একটা বড় দাবার চাল দিয়েছে। সামার ভ্যাকেশন থেকে এরদোয়ান এই তুরুপের তাসটা খেলেছে। তুরস্ক নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, অ্যারেস্ট ওয়ারেন্ট। কেন? কারণ আন্তর্জাতিক জলসীমায় তুরস্কের গাজাগামী মানবাধিকার কর্মীদের ইসরায়েলি সৈন্যরা নেতানিয়াহুর নির্দেশে আটক করেছে, গ্রেপ্তার করেছে, নির্যাতন করেছে।
এবং সে কারণে তুরস্ক তার দায় নেতানিয়াহুকে দিয়ে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করেছে। এখানেই শেষ নয়, আরো আছে। তুরস্ক ইন্টারপোলের কাছে অফিসিয়ালি আবেদন করেছে ইন্টারপোল যেন নেতানিয়াহুকে গ্রেপ্তার করার জন্য রেড নোটিশ জারি করে। ইন্টারপোলের রেড নোটিশ কি জিনিস? ইন্টারপোলের রেড নোটিশ হলো, যদি কোনো দেশ যারা ইন্টারপোলের সদস্য তারা কোনো দাগী আসামিকে গ্রেপ্তার করতে চায়, তখন ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা হয়। তখন সেই আসামি যেই দেশে আছে সেই দেশেই তাকে গ্রেপ্তার করে ইন্টারপোল যারা অভিযোগ করেছে তাদের দেশে পাঠায়। একটা উদাহরণ দেই, ধরেন বেনজির আহমেদ গোপালগঞ্জের গোপালী পুলিশ অফিসার এক সময় ধরাকে সরাগেন করত, শত নয় হাজার কোটি টাকার দুর্নীতি করে দেশ থেকে পালিয়ে গিয়েছে, শাপলা গণহত্যার জন্য দায়ী। এখন দুবাই আছে। বাংলাদেশ সরকার যদি বেনজির আহমেদকে গ্রেপ্তারের জন্য অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করে, তখন ইন্টারপোলের কাছে বলতে পারবে যে তোমরা রেড নোটিশ জারি করো। তাহলে ইন্টারপোল দুবাই থেকে, দুবাই পুলিশ বেনজির আহমেদকে গ্রেপ্তার করে ইন্টারপোলের কাছে দিবে, ইন্টারপোল তাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করবে। ঠিক এইভাবে একটা কূটনৈতিক, একটা আইনগত পদক্ষেপ নিয়েছে তুরস্ক। এখানেই তুরস্ক থেমে নেই। আজকে ইসরায়েলকে জবাব দেওয়ার জন্য তুরস্কের ক্ষমতাসীন দল আক পার্টির অন্যতম মিত্র কোয়ালিশন পার্টনার এমএইচপি দলের প্রধান একটি হুমকি দিয়েছে ইসরায়েলকে। তারা বলেছে, এমএইচপির প্রধান দেবলেত বাচিলি বলেছে, তুরস্ক কোনো দেশের সাথে যুদ্ধ করতে চায় না, এমনকি ইসরায়েলের সাথেও যুদ্ধ করার কোনো ইচ্ছা তুরস্কের নেই। কিন্তু কেউ যদি তুরস্কের সিকিউরিটি নষ্ট করতে চায়, তুরস্কের স্ট্যাবিলিটি নষ্ট করতে চায়, তুরস্ককে হুমকি দিতে চায়, তাহলে তাদেরকে কিভাবে জবাব দিতে হবে তা তুরস্ক খুব ভালো করে জানে। তুরস্কের সোশ্যাল মিডিয়াগুলো বলছে ইরান তাদের যেই ড্রোনগুলো দিয়ে ইসরায়েলকে মোকাবেলা করেছে, সেই ড্রোনগুলো অন অ্যান এভারেজ মাত্র 20 কেজি এমিউনিশন নিয়ে আকাশে উড়ে। আর তুরস্কের এক একটা ড্রোন 700 কেজি এমিউনিশন নিয়ে আকাশে ওঠে, 700 কেজি। এখন ইন্টারেস্টিং বিষয় হলো, যদি ইসরায়েল সিরিয়াতে কিংবা সাইপ্রাসে তুর্কি সেনাদের উপর আক্রমণ করেই শেষ পর্যন্ত, তাহলে ইসরায়েলের জবাব তুরস্ক কেমন ভাবে দিবে? জবাব কি দেওয়া উচিত সাথে সাথে? এবং তুরস্ক ঠিক একই স্টাইলে জবাব দিতে পারে। তুরস্ককে ইসরায়েলের ভেতরে প্রবেশ করার দরকার নেই। তুরস্ক শুধুমাত্র গাজার যে অংশটিতে দখলদার সেনাবাহিনী দখল করে রেখেছে, সেখানে যদি তুরস্ক অ্যাটাক করে, দিস ইজ নট পার্ট অফ ইসরায়েল, দিস ইজ পার্ট অফ প্যালেস্টাইন অ্যান্ড ইন্টারন্যাশনালি রিকগনাইজড এরিয়া অফ প্যালেস্টাইন। শুধু গাজার দখল করা জায়গায় অথবা পশ্চিম তীরে তুরস্ক যদি কোনো জবাব দিতে চায়, সেই জবাব দেওয়ার সক্ষমতা তুরস্ক আছে। এবং তুরস্ককে গাজায় যেতে হবে না, তুরস্ককে পশ্চিম তীরে যেতে হবে না, শুধুমাত্র সিরিয়া থেকে কিংবা ভূমধ্য সাগর থেকে তুরস্কের ড্রোন ফায়ার করলে সেটা অন্তত 200 কিলোমিটার দূরে যে পড়বে। তুরস্কের হাতে এমন পরিমাণ মিসাইল আছে যেটা তুরস্ক থেকে নিক্ষেপ করলেও সেটা 1200 কিলোমিটার দূরে যে হিট করতে পারে। এবং সেটার জন্য তুরস্কের মূল ভূখণ্ড থেকে অ্যাটাক করার কোনো প্রয়োজন নেই। তুরস্ক যদি তার যেই মিসাইলগুলো সাইপ্রাসে আছে, যেই মিসাইলগুলো সিরিয়ার কাছাকাছি জায়গা আছে, সেখান থেকেও ফায়ার করতে পারে। তুরস্ক ফায়ার করতে পারে তার সাবমেরিন থেকেও। ভূমধ্য সাগরের যে কোনো দেশে, ইসরায়েলের হাইফা বন্দরের কাছেও তুরস্কের সাবমেরিন থাকা অসম্ভব কিছু নয়। সুতরাং ইসরায়েল যদি তুরস্কের সাথে খেলতে চায়, তাহলে তারা খেলতে পারে। তাদেরকে এমন একটা শিক্ষা দেওয়ার জন্য তুরস্ক প্রস্তুতি নিচ্ছে যাতে বাপের নাম ভুলে যাবে। ইতিমধ্যে নেতানিয়াহুর ছেলে তার বাপের নাম চেঞ্জ করে ফেলেছে, আপনারা জানেন কিনা জানি না। নেতানিয়াহুর ছেলে ইয়ের লাপিদ না, নেতানিয়াহুর ছেলের নাম হলো
কি এক নেতানিয়াহু যে, জাত অজাতের নাম দিয়ে কি আসবে। নেতানিয়াহুর ছেলে রিসেন্টলি তার নাম চেঞ্জ করেছে, সে যেখানেই যায় সবাই তাকে নেতানিয়াহুর ছেলে বলে নানা রকম টিস করে, বাপের নাম চেঞ্জ করে ফেলেছে। আচ্ছা, একটু সিরিয়াতে আসি। তার